ভারত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত প্রায় ৭,০০০ বছরের পুরনো একটা সেতু আছে, যেটা সাগরের পানির উপর ভেসে থাকে। কোটি মানুষের বিশ্বাস এটা ভগবান রাম নিজের হাতে বানিয়েছিলেন। সেই সেতুর রহস্য বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারে নাই, কিন্তু কিছু অন্য ধর্মের লোক এই সেতুকে ভেঙে ফেলার প্ল্যান করে এবং ঠিক এখান থেকে শুরু হয় মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো এক অ্যাডভেঞ্চার। আজকের মুভি রাম সেতু। তাহলে চলো শুরু করি। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আজ থেকে অনেক বছর আগে আফগানিস্তানের তালেবানরা ওই দেশে থাকা কিছু বৌদ্ধ ধর্মের মূর্তি ভেঙে দিয়েছিল। এখন ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান সহ আরো কিছু দেশের আর্কিওলজিস্ট আসছে এইসব মূর্তিগুলোকে খুঁজে বের করার জন্য। আর্কিওলজিস্ট মানে যারা পুরোনো আমলের জিনিসপত্র খুঁজে বের করে বা এইসব ব্যাপারে জ্ঞান রাখে। ইন্ডিয়া থেকে আসা আর্কিওলজিস্টের নাম ডক্টর আরিয়ান। তারা এসে খোঁজাখুঁজি করার সময় মাটির নিচ থেকে একটা বক্স পায়। তখন ডক্টর আরিয়ান এটা খুলে দেখে অনেক গুপ্তধন রাখা। এই নিউজটা আবার চলে যায় তালেবানের কাছে, আর তালেবান বলে দল নিয়ে এসে অ্যাটাক করে দেয়। যেহেতু বক্স অনেক দামি জিনিস ছিল, তাই তালেবান এগুলো নেওয়ার চেষ্টা করে, কিন্তু ডক্টর আরিয়ান কোনোভাবে এগুলো হাতছাড়া করতে রাজি হচ্ছিল না। তাই সে তার আরেকটা পার্টনারকে নিয়ে সে গুপ্তধনের একটা বক্স নিয়ে দৌড়াতে থাকে, আর হঠাৎ করে একটা গুহার মধ্যে ঢুকে গিয়ে তালেবানের হাত থেকে রক্ষা পায়। ওই গুহার ভিতরে গৌতম বুদ্ধার একটা মূর্তি খুঁজে পাওয়া যায়। পুরান আমলের এই গুপ্তধন আর বুদ্ধার মূর্তি খুঁজে পাওয়ার কারণে ডাক্তার আরিয়ানকে সম্মান দেওয়া হয়। ডক্টর আরিয়ান একজন নাস্তিক, সে কোনো ধর্মে বিশ্বাস করে না, তাই তাকে নিয়ে ইন্ডিয়াতে নিউজে অনেক কথা বলা হয়। এদিকে ইন্ডিয়াতে ইন্দ্রকান নামের এক ব্যবসায়ী রামেশ্বরামের সাগরের মাঝে রাম সেতুকে ভেঙে এদিকে একটা পোর্ট বা বন্দর বানাতে চায়, যেন জাহাজ দিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসে লাভ বেশি হয়। কিন্তু সমস্যা হচ্ছে যে রাম সেতুকে ভেঙে পোর্ট বা বন্দর বানানো হবে, এটা কি ইন্ডিয়ানরা ভগবান রামের হাতে তৈরি সেতু হিসাবে বিশ্বাস করে। যেহেতু এর সাথে তাদের ধর্মীয় ব্যাপার আছে, তাই তারা এটাকে ভাঙ্গার বিরুদ্ধে আন্দোলন করতে থাকে। যে কোম্পানিটা এই রাম সেতু ভেঙে পোর্ট বানাতে চাচ্ছে তার নাম পুষ্পাক শিপিং। এই কোম্পানির মালিক ইন্দ্রকান ভারত সরকারের কিছু মন্ত্রীর সাথে মিটিং করে আর এই আন্দোলনের সমস্যার একটি সমাধান করতে বলে। এজন্য সরকার থেকে ডক্টর আরিয়ানকে দায়িত্ব দেওয়া হয়, তিনি যেন একটা রিপোর্ট বানান যেখানে লেখা থাকবে রাম সেতু ভগবানের রাম বানায় নাই, এটা প্রাকৃতিক ভাবে অটোমেটিক হয়েছে, যেমন সাগরে অটোমেটিক বিভিন্ন দ্বীপ তৈরি হয়। ডক্টর আরিয়ান যেহেতু নাস্তিক, তাই সরকার থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাম সেতুর বিরুদ্ধে একটা রিপোর্ট বানাতে। ডক্টর আরিয়ান যাচ্ছিল ভালো করে রাম সেতুর ব্যাপারে রিসার্চ করতে এবং রিপোর্ট বানাতে, কিন্তু সরকারি প্রেশারের কারণে যেমন ভাবে তাকে বলা হয়েছে ওই মিথ্যা রিপোর্টটা সে কোর্টে জমা দিয়ে দেয়। সমস্যা হচ্ছে রিপোর্টে বলা হয়েছে রাম সেতু ভগবান রাম বানায় নাই। এই কথা শুনে দেশের মানুষ আন্দোলন শুরু করে, তাই কোর্ট থেকে অর্ডার দেওয়া হয় যেন রাম সেতুকে সায়েন্টিফিক ভাবে রিসার্চ করে তারপর আবার রিপোর্টে জমা দিতে। হাইকোর্টের অর্ডার শোনার পর পুষ্পাক শিপিং এর মালিক ইন্দ্র খান এবার নিজে ডক্টর আরিয়ানকে দেখা করতে যায়। আরিয়ানকে ডেকে বলে, আমি তোমার গতবারের রিপোর্ট পড়ে খুশি হয়েছি, তাই আমি চাই এবারও রিপোর্টটা তুমি করো, এটা আমার ইচ্ছা। এরপর আমি তোমাকে আরো ভালো রিসার্চ টিম দেব। তোমার কাজ হবে শুধু রিসার্চ করে এবার সায়েন্টিফিক ভাবে প্রুভ করা যে রাম সেতু ন্যাচারাল ভাবে তৈরি হয়েছে, ভগবান রাম বানায় নাই। আরিয়ান বলে, এর আগে রিপোর্ট তৈরি করা মানুষ আমাকে অনেক খারাপ বলেছে, আমি আর এই ঝামেলায় জড়াতে চাই না। তখন ইন্দ্রকান বলে, আরিয়ান তুমি একবার এই ঝামেলায় জড়িয়ে পড়েছ, তাই এখন যতই চেষ্টা করো তুমি এই ঝামেলা থেকে বের হতে পারবে না। এরপর ইন্দ্রকান আরিয়ানকে কাজের জন্য চিন্তা করার টাইম দিয়ে চলে যায়। মিটিং শেষ করে বের হওয়ার সময় কিছু লোক আরিয়ানকে ধরে তার মুখে কালো কালি লাগিয়ে দেয়, কারণ আরিয়ান হিন্দুদের বিশ্বাস আর ভগবানকে নিয়ে সন্দেহ করেছে। এদিকে আবার আরিয়ানের ছেলে কবিরের স্কুল থেকে কল আসে, জরুরি দেখা করতে গেলে টিচার বলে কবিরকে তার ফ্রেন্ডরা রাবণ বলে রাগায়, অপমান করে, কারণ কবিরের বাবা আরিয়ান ভগবান রামকে নিয়ে উল্টো পাল্টা কথা বলেছে, আর রামের শত্রু ছিল রাবণ। এজন্য সবাই কবিরকে রাবণ বলে। তাই কবির তার ফ্রেন্ডদের সাথে মারামারি করেছে। এসব দেখে আরিয়ান সিদ্ধান্ত নেয় সে রাম সেতু নিয়ে রিসার্চ করবে এবং মানুষের সামনে সত্যিটা তুলে আনবে, এবার যাই হোক না কেন। তাই সে চলে যায় চেন্নাইতে, আর ওই দিক থেকে পুষ্পাক শিপিং কোম্পানি হেলিকপ্টার থেকে রাম সেতু দেখাতে দেখাতে চলে যায় সাগরের মাঝখানে পুষ্পাক শিপিং এর একটা জাহাজে। এই জাহাজে থেকে তারা রিসার্চ করবে। জাহাজের মধ্যে ছিল প্রজেক্ট ম্যানেজার বালি, রিসার্চ টিমে ছিল ডক্টর গ্যাব্রিয়েল আর সেন্ড্রা, এছাড়া টিমে আরো অনেকজন ছিল। ডক্টর আরিয়ান তার টিমের সাথে মিটিং করে। তখন প্ল্যান করা হয় ভগবান রামের জন্ম হয়েছিল ৭,০০০ বছর আগে, তাই তাদের প্রমাণ করতে হবে যে ৭,০০০ বছর আগে হয় রাম সেতু হয়েছিল অথবা ৭,০০০ বছর পরে হয়েছিল। প্রতি বছরই সাগরের পানির লেভেল একটু করে বাড়ে, ওইভাবে ন্যাচারালি রাম সেতু তৈরি হয়ে গেছে। এদিকে ভগবান রামের কোনো হাত নেই। এর পরের দিন ডক্টর আরিয়ান একটা পার্সেল সাবমেরিনে করে সাগরের নিচে যায়। পানির নিচে গিয়ে রাম সেতুর শরীরে উপর
লেগে থাকা বিভিন্ন জিনিস কালেক্ট করে আনি। এগুলো রিসার্চ করে জানা যায় উপরে লেগে থাকা জিনিসগুলোকে রিসার্চ করে জানা যায় এগুলো 18 বছর আগের, মানে এগুলা ভগবান রামের অনেক আগে তৈরি হয়েছে। কিন্তু ডাক্তার আরিয়ান বলে উপরে লেগে থাকা জিনিসগুলো সাগরে ভেসে ভেসে সে রাম সেতুতে লাগতে পারে, তাই এগুলোর বয়স দিয়ে আমরা স্ট্রং প্রমাণ পাবো না। আমরা যদি রাম সেতুর মেইন বডি থেকে স্যাম্পল কালেক্ট করি তাহলে একুরেট বয়স জানতে পারবো। টিম লিডার বলে রাম সেতু থেকে স্যাম্পল কালেক্ট করতে হলে শ্রীলঙ্কা বর্ডারের একদম কাছে চলে যেতে হবে, আর এখন শ্রীলঙ্কাতে যুদ্ধ চলছে, এই জন্য আমাদের খুব সাবধানে কাজ করতে হবে। আর পরদিন ডক্টর আরিয়ান আবার সাগরের নিচে যায়, তার সাথে আরো দুজন ডুবুরি ছিল। তারা চেষ্টা করে রাম সেতু থেকে পাথর বের করতে পারছিল না। তখন ডাক্তার আরিয়ান দূর থেকে একটা পাথর ভেঙে ঝুলে থাকতে দেখে সিদ্ধান্ত নেয় ওটা আনতে পারলে কাজ হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে পাথরটা শ্রীলঙ্কা বর্ডারের ভিতর, তাই বালি ডক্টর আরিয়ানকে ওইদিকে যেতে নিষেধ করে। ডক্টর আরিয়ান কথা না শুনে পাথরটা আনতে গেলে বালি ইমার্জেন্সি করে টেনে ডক্টর আরিয়ানকে ফিরিয়ে নিয়ে আসতে সাবমেরিনের বডি কেবল লাগানো ছিল। ওটা টেনে জাহাজে তুলে এনে দেখে আরিয়ান এটার ভিতরে নেই। সবাই তো চিন্তায় পড়ে যায়। তখন ডাক্তার আরিয়ান সাগরের মাছ থেকে রাম সেতুর উপর ভেসে ওঠে এবং তার হাতে ওই পাথরটা ছিল। আরিয়ান যে পাথরটা নিয়ে আসছে এটা একটা স্পেশাল পাথর। এই পাথরটা পানির মাঝে ভেসে থাকে। রাম সেতু এই পাথরগুলো দিয়ে তৈরি, তাই রাম সেতু সাগরের মাঝে ভেসে আছে। পাথরটাকে এনে রিসার্চ করে দেখা যায় এটা 7000 বছর আগের। এখন তারা নিশ্চিত হয় যে রাম সেতু অটোমেটিক ভাবে তৈরি হয়নি, এটা ভগবান রাম বানিয়েছে। আরিয়ানকে দায়িত্ব দেওয়া হয়েছিল যেন প্রুফ করে রাম সেতু ন্যাচারালি তৈরি হয়েছে, উল্টো আরিয়ান প্রুফ করে ফেলেছে রাম সেতুকে ভগবান রাম বানিয়েছে। এটা পুষ্পাক শিপিং কোম্পানির জন্য ঝামেলা তৈরি করে ফেলেছে। তাই কোম্পানির মালিক ইন্দ্রকান্ত রিসার্চ টিমের সাথে মিটিং করে টিমের ডক্টর আরিয়ান আর বাকি দুজন মেয়েকে বলে রাম সেতু ভগবান রাম বানিয়েছে, আর বাকি টিম মেম্বাররা এখনো বিশ্বাস করে এটা ন্যাচারালি তৈরি। এজন্য ইন্দ্রকান্ত আরিয়ানকে বলে যে পাথরটা রিসার্চ করছো ওটা বাইরে ঝুলে ছিল, আমাদের আরো স্ট্রং প্রুফ লাগবে, তাই তুমি একদম রাম সেতুর বডি থেকে পাথর কেটে আনবে যেন সঠিক ইনফরমেশন পাওয়া যায়। বালি বলে স্যার রাম সেতুতে কিছু করলে এটা ঝামেলা হবে। তখন ইন্দ্রকান্ত বলে তোমরা শ্রীলঙ্কার সাইড থেকে কাজ করো, আমি শ্রীলঙ্কা গভর্নমেন্টের সাথে কথা বলবো। এরপর মিটিং সেরে ডক্টর আরিয়ান আর তার সাথে থাকা দুজন মেয়ে সাবমেরিন করে আবার সাগরের নিচে চলে যায় পাথর কেটে আনতে। গেব্রিয়েল বালিকে বিশ্বাস করে না, তাই সে তার সাথে ওই ফ্লোটিং পাথর নিয়ে এসেছে। কারণ যদি পাথরটা উপরে থাকে আরিয়ানদের কিছু হয়ে যায় তাহলে এই পাথরটা ফেক রিপোর্ট বানিয়ে কোর্টে জমা দিয়ে দেবে, তাই গেব্রিয়েলের সাথে নিয়ে এসেছে। পানির নিচে যাওয়ার পর গেব্রিয়েলের চিন্তা ঠিক হয়ে যায়। ওই দিন সাগরে তুফান ছিল সেটা বালি জানতো, তাও তাদের নিচে পাঠিয়েছে। পানির নিচে গিয়ে সাবমেরিনটা নষ্ট হয়ে যায়, অক্সিজেনও শেষ হয়ে আসছিল। বালি ইচ্ছা করে এমনটা করেছে যেন এই তিনজনকে মেরে ফেলা যায়। এটা ছিল ইন্দ্রকান্তের প্ল্যান, কারণ এই তিনজনের কারণে সবাই বুঝে যেত রাম সেতু ভগবান রাম বানিয়েছে। সাবমেরিনের ইঞ্জিন অফ হয়ে যাওয়ার আগে আরিয়ান এটাকে অনেক কষ্টে পানির উপরে নিয়ে আসে। সাগরে অনেক তুফান ছিল, তাই তারা সাবমেরিন থেকে বের হওয়ার কারণে পানিতে পড়ে যায়। আর তখন একটা ছোট নৌকা এসে তাদেরকে উদ্ধার করে পানি থেকে বের করে। যে লোকটা তাদেরকে হেল্প করেছিল তার নাম এপি, সে শ্রীলঙ্কার একটি টুরিস্ট গাইড। এপি রাম সেতুর কথা শুনে বলে আমি হেল্প করব আপনাদের এই রিসার্চের কাজে। শ্রীলঙ্কাতে আমরা অনেক পরদিন সকালে এপি আর বাকিরা স্পিড বোট করে রাম সেতু দেখতে যাচ্ছিল, তখন ওদিকে বালি তার দল নিয়ে এসে আরিয়ানদের দেখে ফেলে। বালি ভেবেছিল আরিয়ান মারা গেছে, আরিয়ানকে দেখে সাথে সাথে গুলি চালানো শুরু করে। আরিয়ান তার স্পিড বোট ঘুরিয়ে উল্টো দিকে দৌড়ানো শুরু করে আর বালি পিছন থেকে গুলি করতে থাকে। আরিয়ান আর তার টিম কোন রকমে একটা দ্বীপে গিয়ে পৌঁছায়। ওই সময় আবার এপি তার পরিচিত লোকদের বলছিল হেলিকপ্টার নিয়ে আসতে। জঙ্গলে ঢুকে তারা দৌড়াতে থাকে আর তাদের পিছনে বালির দল। কোন রকমে সবাই হেলিকপ্টারে উঠলেও নিজে থেকে বালি গুলি চালালে সেটা গিয়ে গেব্রিয়েলের গায়ে লাগে, আর এই সুন্দরী মেয়েটা হেলিকপ্টার থেকে পড়ে মারা যায়। আরিয়ানের কারণে গেব্রিয়েল মারা গেছে, কারণ গেব্রিয়েল বলেছিল এদিক থেকে সব রিসার্চ বাদ দিয়ে মুম্বাই চলে যেতে, কিন্তু আরিয়ান রাজি ছিল না। সে চাইতো আরো রিসার্চ করে সত্যিটা সবাইকে জানাতে, কিন্তু তার কারণে গেব্রিয়েল মারা গেল। স্টোরি এখন আরো সাসপেন্স হয়ে গেছে, কারণ বালি তাদের ধরতে পারলে মেরে ফেলবে আর তাদের কাছে কোনো ভিসা পাসপোর্ট নেই, তাই শ্রীলঙ্কা থেকে গভর্নমেন্টের সাহায্য ছাড়া যেতেও পারবে না। এদিকে ইন্দ্রকান্ত ফেক রিপোর্ট কোর্টে জমা দিয়েছে। রিপোর্টে লেখা রাম সেতু 18,000 বছর আগে তৈরি হয়েছে, এর মানে এতে ভগবান রামের কোনো হাত নেই। তাই কোর্ট অর্ডার দিয়েছে কিছুদিনের মধ্যে রাম সেতু ভেঙে ওইদিকে পোর্ট বানাতে। এই নিউজ আরিয়ান শুনে সেন্দ্রা আর এপিকে বলে আমাদের যেভাবে হোক কোর্টে সত্যিটা জানাতে হবে, আমরা তো পাথর হারিয়ে ফেলেছি, ওটা থাকলে কোর্টে দেখাতে পারতাম, কিন্তু নতুন পাথর আনতে গেলে বালি আমাদের মেরে ফেলবে। তাই আমি একটা প্ল্যান করেছি, যেহেতু রামের সাথে রাবণের একটা কানেকশন আছে, তাই রাবণের লঙ্কা ছিল শ্রীলঙ্কাতে আর আমরা এখন এখানে আছি। তাই আমরা যদি খোঁজে খোঁজে রাবণের কোনো প্রমাণ বের করে দেখাতে পারি তাহলে রামের সত্যতা প্রমাণ করতে পারবো। এপি বলে এদিকে 1000 বছর পুরনো একটা ম্যাপ আছে যেটা দেখে আমরা রাবণের লঙ্কার কাছে যেতে পারবো। লাইব্রেরিতে ম্যাপ খুঁজতে গেলে আরিয়ান দেখে পেপারের সাথে তার সেন্দ্রার নামে ওয়ান্টেড পোস্টার দেওয়া, মানে তাদেরকে ধরলে বালি টাকা দিবে। এটা আরিয়ান দেখে এপি আর সেন্দ্রাকে নিয়ে বাইরে চলে আসে। তখন এপি বলে ম্যাপটা লাইব্রেরিতে নেই, একজনের কাছে সেফ ভাবে রাখা আছে, আমাদের তাদের কাছে যেতে হবে। এরপর এপি, সেন্দ্রা আর আরিয়ান ওই
ম্যাপওয়ালা লোকটার সাথে দেখা করে। ম্যাপে রাবণের লঙ্কার কোনো ডাইরেক্ট লেখা ছিল না, কিন্তু কিছু হিন্টস দেওয়া ছিল। ম্যাপে একটা কুমিরের ফেসের মতো আঁকা ছিল, যেটা দেখে এপি বলে এদিকে একটা লেক আছে যেখানে অনেক কুমির পাওয়া যায়, চলেন সেখানে গিয়ে খুঁজি। তারপর তারা তিনজন এই লেকে চলে আসে, ওইদিকে কুমির ছিল। এদিকে আবার বালি ওই ম্যাপওয়ালা লোকটাকে খুঁজে পেয়েছে, তার থেকে জেনে নিয়েছে আরিয়ান কোথায় যাচ্ছে। অনেকক্ষণ একটা বোটে চলে আরিয়ান একটা সাইডে গিয়ে নামে, কিন্তু ওইদিকে কিছুই খুঁজে পায় না। হঠাৎ করে আরিয়ান দেখে লেকের পানির উপর একটা পাথরের ছায়া পড়ে, সেটা কুমিরের মতো চলে যাচ্ছে। এখন এবি বলে আমার মনে হয় পানির নিচে গেলে কিছু খুঁজে পাবো। তারপর তিনজন পানির নিচে একটা গুহার ভিতরে ঢুকে যায়। ওইদিকে পাথরের মাঝে কিছু পুরনো আমলের লেখা ছিল। আরিয়ান এগুলো বইয়ের সাথে মিলিয়ে বুঝতে পারে যে লেখাটা ফলো করতে বলছে। লেখাটা ফলো করে তারা গুহার ভিতরে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর ওই ম্যাপের চিহ্নগুলোর মতো আরেকটা চিহ্ন দেখতে পায়। তখন এপি বলে আমাদের আরো সামনের দিকে যাওয়া উচিত। তারা আরেকটু হেঁটে গুহা থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পায় আর সোজা একটা পাহাড়ের উপরে চলে গেছে। পাহাড় থেকে বের হয়ে রাবণের লঙ্কা দেখতে পায় না। আরিয়ান বলে এত হাজার বছর আগে আর হয়তো লঙ্কা মাটির নিচে চাপা পড়ে গেছে। কিন্তু সেনরা তখন কিছু গাছ দেখে খুঁজিতে বলে এটা তো রামায়ণে লেখা সঞ্জীবন গাছ, এটা শুধু রাবণের রাজ্যে পাওয়া যেত, আর কোথাও পাওয়া যায় না। এর মানে আমরা রাবণের লঙ্কার উপরে আছি। এই বলে সান্নাটিক বলেছে আমিও এই গাছ এই জায়গা ছাড়া পুরো শ্রীলঙ্কাতে আর কোথাও দেখিনি, এটা শুধু রাবণের কাছে ছিল। এসব কথা বলতে বলতে হঠাৎ করে বালি তার টিম নিয়ে হেলিকপ্টার দিয়ে চলে আসে। সে অনেক খোঁজে আরিয়ানকে পেয়েছে। হেলিকপ্টারে আরিয়ানের ওয়াইফও ছিল। আসলে বালি ম্যাপটা দেখে কিছু বুঝতে পারছিল না যে আরিয়ান কোথায় যেতে পারে। যেহেতু আরিয়ানের ওয়াইফ একজন প্রফেসর ছিল, তাই বালি তাকে কিডন্যাপ করে এনে ভয় দেখিয়ে জেনে নেয় যে ম্যাপ থেকে আরিয়ান কোথায় যাবে। হেলিকপ্টারে তাদের তুলে বালি বলে তাকে যেন ওই ভাসমান পাথরটা দিয়ে দেয়, কিন্তু এই পাথরটা তো তারা হারিয়ে ফেলে। এটা বললে বালি সেনজার দিকে বন্দুক টার্গেট করে, তাই এপি সেনজাকে বাঁচাতে গেলে বালি ধাক্কা দিয়ে এপিকে হেলিকপ্টার থেকে ফেলে দেয়। আরিয়ান বাঁচানোর ট্রাই করলেও শুধু এপির ব্যাগটা ধরতে পেরেছিল, আর এপি নিচে পড়ে যায়। কোন হেলিকপ্টারে আরিয়ান আর বালির সাথে মারামারি শুরু হয়। একসময় তাদের হেলিকপ্টারটা অ্যাক্সিডেন্ট করে, কিন্তু ভাগ্যক্রমে তিনজন বেঁচে যায়। হেলিকপ্টার থেকে বের হয়ে আরিয়ান এপির ব্যাগটার কথা মনে পড়ে। ওটাকে হেলিকপ্টারের ভিতর থেকে আনতে গেলে দেখে বালি এখনো বেঁচে আছে, আর তাকে বাঁচানোর জন্য আরিয়ানের কাছে রিকোয়েস্ট করতে থাকে। আরিয়ান বালিকে নিয়ে কোনোরকম হেলিকপ্টার থেকে বের হতে হেলিকপ্টারটা ব্লাস্ট হয়। এরপর সেনরা এপির ব্যাগটা খুলে দেখে ব্যাগের ভিতরে হারিয়ে যাওয়া রামসেতুর পাথরটা রাখা, তাতে হাজার বছর পুরনো ম্যাপ আর রাবণের লঙ্কার কাছে পাওয়া সঞ্জীবন গাছটাও আছে। তখন আরিয়ান বলে এগুলোই যথেষ্ট কূর্তি দেখিয়ে রামসেতুকে প্রমাণ করার জন্য, কিন্তু তারা বুঝতে পারছিল না এই পাহাড়ি এলাকা থেকে বের হবে কিভাবে। তখন বালি বলে আমি তোমাদের হেল্প করবো, কারণ আরিয়ান আমার জীবন বাঁচিয়েছে। এরপর বালির পরিচিত এক প্লেনে করে তারা শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়ায় ব্যাক করে। সেদিন কোর্টে রামসেতু কেসের অর্ডার দিবে, তাই পুষ্পাক শিপিং ফেক রিপোর্ট জমা দিয়ে দেয়, আর অন্যান্য দল রিপোর্ট জমা দিতে পারে না। এজন্য কোর্টে রামসেতু ভাঙার অর্ডার দেয়। তখন আরিয়ান সেখানে আসে আর সে কালেক্ট করা সব এভিডেন্স কোর্টে দেখায়। সাগরের মাঝে ভাসমান পাথরের বয়স 7,000 সাল, আবার এই সেতুতে পাওয়া যায় বিভিন্ন জিনিসের বয়স 7,000 বছর। শ্রী রামের জন্ম ওই টাইমে। এর উপর রামায়ণে লেখা থাকা সঞ্জীবন গাছ আর রাবণ লঙ্কার সবকিছু দেখে কোর্ট বুঝতে পারে এই রামসেতু ভগবান রাম বানিয়েছে। আর যেহেতু পুষ্পাক শিপিং প্রমাণ করতে পারে না রামসেতু রাম বানায়নি, এই জন্য রামসেতু ভেঙে পুট বানানোর কাজ অফ করে দেয়। ডক্টর আরিয়ানের পর সব জায়গায় অনেক সম্মান পেয়ে থাকে। একদিন বাসায় বসেছিল, তখন আরিয়ান এপির ব্যাগ থেকে ডায়েরিটা বের করে দেখে ওইদিকে কোনো হিসাব লেখা নেই, শুধু শ্রীরাম লেখা। তখন আরিয়ান চিন্তা করে বুঝতে পারে এপি আসলে হনুমানের একটি ছায়া ছিল, যে তাদেরকে সাহায্য করার জন্য এসেছিল এবং সাহায্য শেষে চলে যায়। আর এই মুভিটা এদিকেই শেষ হয়।